Assalamualaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে থার্ড ইয়ারের লিটারেরি ক্রিটিসিজম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হচ্ছে হোয়াট আর অ্যারিস্টটলস ভিউ অন থ্রি ইউনিটিস। থ্রি ইউনিটির সম্পর্কে অ্যারিস্টটলের যে মতবাদ ছিল সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। Three unities are noted by Aristotle in his famous critical treatise Poetics. এরিস্টটল তার বিখ্যাত সমালোচনামূলক যেই ট্রেটিস ছিল পয়েটিক্স সেখানে তিনি প্রথম থ্রি ইউনিটিজের কথা তিনি উল্লেখ করেন। The classical unities, Aristotelian unities or three unities represent a prescriptive theory of dramatic tragedy that was introduced in Italy in the 16th century and was influential for 3 centuries. এই থ্রি ইউনিটিসকে দুইভাবে বলা যায়, যেমন ক্লাসিক্যাল ইউনিটিজও বলা যায় আবার অ্যারিস্টটলিয়ান ইউনিটিজও বলা যায়। এখন বলেছে এই জিনিসগুলো মূলত তখন ট্র্যাজেডির যে একটা নির্দেশনামূলক যে তত্ত্ব ছিল সেই জিনিসগুলোকে এই ইউনিটিগুলো কী করতো, প্রতিনিধিত্ব করতো। এবং প্রথম এটা হচ্ছে ইতালিতে 16 শতকে এটা প্রবর্তিত হয় প্রথম, এবং এটা দেখা যায় পরপর 3 শতাব্দী জুড়ে খুব প্রভাব বিস্তার করে। দে আর ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। তো এই তিনটি ইউনিটি হচ্ছে কি, প্রথমটা ইউনিটি অফ অ্যাকশন, দ্বিতীয়টা ইউনিটি অফ টাইম অ্যান্ড তৃতীয়টা ইউনিটি অফ প্লেস। ইচ অফ ইউনিটি হ্যাজ ডিফারেন্ট ফিচার্স ইন দ্য ফর্ম অফ অ্যাকশন, দে রেফার টু সেপারেট ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ এই প্রত্যেকটা ইউনিটি হচ্ছে ডিফারেন্ট বৈশিষ্ট্য এবং হচ্ছে ডিফারেন্ট কার্যক্রম রয়েছে এই তিনটা ইউনিটিজের। এবং এই তিনটে ইউনিটিসকে আমরা আলাদা করতে পারি কিভাবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তিনটে ইউনিটিসকে আলাদা করতে পারি। তো এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটা ইউনিটিস প্রত্যেকটা আলাদা আলাদা শর্ট কোশ্চেনে চলে আসে। এবং তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সবসময় পরীক্ষায় থাকেই, সেটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। তো এখন আমরা আলোচনা করব ইউনিটি অফ অ্যাকশন নিয়ে। অ্যামং দ্য থ্রি ইউনিটিস, ইউনিটি অফ অ্যাকশন ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট। তিনটে ইউনিটির মধ্যে ইউনিটি অফ অ্যাকশন হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। অ্যারিস্টটল সেইস ট্র্যাজেডি দ্যান ইজ এ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ ওড সিরিয়াস অ্যাটেনশন, কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড। এই কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চেষ্টা করবে এটা মুখস্থ করে রাখার। তো এখানে যেটা বলেছে যে এই কোটেশনের মাধ্যমে মূলত অ্যারিস্টটল যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে ট্র্যাজেডি হচ্ছে এমন এক ধরনের কার্যক্রম যার মধ্যে অর্থাৎ যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ম্যাটারটা সেটার একটা প্রশস্ততা থাকতে হবে এবং হচ্ছে এটা সম্পূর্ণ হতে হবে। এখন এই জিনিসটা ক্লিয়ার হবে পরবর্তীতে। দিস কোটেশন ইনসিডেন্টস দ্যাট দ্য অ্যাকশন মাস্ট বি কমপ্লিট। অর্থাৎ এই কোটেশনে যেটা বলা হয়েছে যে অ্যাকশন অবশ্যই সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ এই সম্পূর্ণ ট্র্যাজেডি জুড়ে যে অ্যাকশনটা থাকবে সেটা সম্পূর্ণ হতে হবে। ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ কমপ্লিট অ্যান্ড হোল। কারণ ট্র্যাজেডি হচ্ছে যে সম্পূর্ণ রকমের একটা কি অ্যাকশন শো করে একটা ট্র্যাজেডিতে। নাও এ হোল ইজ দ্যাট হুইচ হ্যাজ এ বিগিনিং, এ মিডল অ্যান্ড অ্যান এন্ড। তো এতক্ষণ যেটা বললো যে সম্পূর্ণ করে কি করতে হবে, অর্থাৎ একটা ট্র্যাজেডিতে যে অ্যাকশন থাকবে সেটা সম্পূর্ণ হতে হবে। এখন সম্পূর্ণ বলতে যেটা বুঝিয়েছে যে এটার বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে এবং হচ্ছে এন্ডিং পয়েন্ট থাকতে হবে। এখন আমরা একটু দেখব যে বিগিনিং, মিডল এবং এন্ডিং দিয়ে কি বুঝিয়েছে। A beginning is that which does not itself come after anything else. Beginning must not necessarily follow out of some previous situation. There must be earlier parts of the story. তো এখানে বিগিনিং দিয়ে যেটা বলা হয়েছে, অর্থাৎ বিগিনিংটা হচ্ছে এমন জিনিস যেটা কিনা অন্য কোনো কিছুর পরে আসে না, যেমন মিডলটা হচ্ছে কি বিগিনিংয়ের পরে আসে। তো এখানে বলেছে যে বিগিনিং মানে এমন একটা জিনিস যেটা কিনা সর্বপ্রথম যেটাকে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে বিগিনিং, আমরা জানি। দেন বললো যে পূর্ববর্তী কোনো কিছু অনুসরণ করে বিগিনিংটা তুমি তৈরি করবে না। অর্থাৎ বিগিনিং মানে কি, যেমন আমরা কোনো কিছু ইন্ট্রোডাকশন দিব, তো ইন্ট্রোডাকশনটা হবে কি, ইন্ট্রোডাকশনকে ফলো করে মূলত কি হয়, পরবর্তী ধাপগুলো যায়। তো এখানে এটাই বলেছে যে এই বিগিনিং কোনো কিছুকে অনুসরণ করবে না, কারণ তাকে অনুসরণ করেই হচ্ছে কি পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হবে। তো এখন বলেছে এখানে যে প্রত্যেকটা গল্পেরই উচিত যে একটা প্লট, একটা বিগিনিং থাকার, এখানে এটাই বলেছে। এখন দ্য বিগিনিং মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ইন্টেলিজিবল। অর্থাৎ বিগিনিংটা এমন হতে হবে, যেমন কোনো কিছু তুমি ইন্ট্রোডাকশন দিবে কোনো প্রশ্নে, তখন সেই ইন্ট্রোডাকশনটা কীরকম হতে হবে, যে একদমই ক্লিয়ার হতে হবে এবং ইন্টেলিজেবল হতে হবে।
বোধগম্য, যাতে প্রত্যেকে বোঝে, এরকম টাইপের। ঠিক নাটকের ক্ষেত্রেও সেম, যখন কোনো নাটক শুরু হবে তার যদি বিগিনিংটা তোমার কাছে বা অডিয়েন্স যারা থাকে তাদের কাছে যদি সেটা পরিষ্কার বা বোধগম্য না হয়, সেক্ষেত্রে কী হবে, পরবর্তী যে ধাপগুলো তারা বুঝবে না। বিগিনিং শুড নট বি টু লং অর টু শর্ট ইন সাইজ। বিগিনিংকে খুব লংও করা যাবে না, আবার খুব শর্টলি এটাকে উপস্থাপন করা যাবে না। ইফ দ্য বিগিনিং ইজ টু লং, দ্য স্পেকটেটর্স মে ফরগেট দ্য অ্যাকশন বিফোর ইটস এন্ড। অর্থাৎ যদি বিগিনিংটা অনেক বড় হয়ে যায়, দেখা যাচ্ছে একটা নাটকের সময় দিয়ে দিল 3 ঘন্টা, সেক্ষেত্রে বিগিনিংটাই অর্থাৎ ইন্ট্রোডাক্টরি যেই পার্টটা বা যে প্লটটা সেটাই হয়ে গেল কি 2 ঘন্টার। সেক্ষেত্রে যেটা হবে যে পরবর্তী যে ধাপ সেটাকে সম্পূর্ণ করা যাবে না, বা হচ্ছে যারা স্পেকটেটর্স থাকবে তাদেরও সেটা বোধগম্য হবে না কাহিনীটা। দেন কামস দ্য মিডল, এবং তারপর হচ্ছে বিগিনিং যখন শেষ হয় তারপর হচ্ছে মিডল আসে। এ মিডল ইজ সামথিং হুইচ ইজ কনসিকুয়েন্ট আপন এ সিচুয়েশন দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য বিগিনিং। অর্থাৎ মিডল হচ্ছে এমন একটা কিছু যা কিনা একটা পরিস্থিতির ফলে, অর্থাৎ একটা পরিস্থিতির উপর ভিত্তি করে এটা কি হয়, শুরু হয়। যেমন হচ্ছে পরিস্থিতির ফলে বলতে বিগিনিংয়ের উপর ডিপেন্ড করে মিডলটা শুরু হয়। মিডল ইজ কানেক্টেড টু দ্য বিগিনিং অ্যান্ড ইট লিডস টু অ্যান এন্ড। মিডল সবসময় বিগিনিংয়ের সাথে কানেক্টেড থাকে এবং শেষ পর্যন্ত হচ্ছে এটা একটা এন্ডিং দেয়। অ্যান্ড অ্যান এন্ড লাইক মিডল ইজ দ্যাট হুইচ কামস আফটার সামথিং এলস, ইট ইজ নট ফলোড বাই এনিথিং। তার মানে এন্ডিং পয়েন্ট, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ যেই বিগিনিং মিডল এন্ড বললাম, এটা হচ্ছে একটা প্লটের। যখন একটা নাটক শুরু হয় তখন হচ্ছে একটা প্লট থাকে, একটা ট্র্যাজেডি শুরু একটা প্লট থাকে। এখানে এটা বলেছে এই প্লটের আবার 3টা ভাগ, যেটা হচ্ছে কি দ্য বিগিনিং, দ্য মিডল অ্যান্ড এন্ড। তো বলেছে বিগিনিং পার্টটা হতে হবে কি একদমই ক্লিয়ার কাট, এবং হচ্ছে এত লংও করা যাবে না, তো শর্টও করা যাবে না, এবং মিডল পার্টটা থাকবে কেমন, বিগিনিংয়ের সাথে কানেক্টেড। ঠিক তেমনই এন্ডিং পার্টটাও থাকবে কি মিডলের সাথে কানেক্টেড, এবং শেষ যেটা হবে প্লটের সেটা হচ্ছে অন্য কোনো কিছুকে ফলো করবে না, শেষটা হবে যে নিজের মতো, যেমনটা বিগিনিং পার্টে হয়েছিল। এখানে এটাই বলেছে মূলত। এখন আমরা দেখব, তো এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে কি ইউনিটি অফ অ্যাকশন। এখন আমরা দেখব ইউনিটি অফ টাইম। ইউনিটি অফ টাইম ইজ দ্য সেকেন্ড অফ 3 ইউনিটিস। 3টা ইউনিটির মধ্যে ইউনিটি অফ টাইম হচ্ছে সেকেন্ড। ইউনিটি অফ অ্যাকশন ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইউনিটি অফ টাইম অ্যান্ড প্লেস। ইউনিটি অফ অ্যাকশনটা এমন একটা জিনিস যেটা কিনা ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেসের সাথে কি যুক্ত, অর্থাৎ ইউনিটি অফ অ্যাকশনের উপর ভিত্তি করেই মূলত ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস যেটা হবে সেটা হচ্ছে কি সঞ্চালিত করা হবে। ইউনিটি অফ টাইম রেফার্স টু দ্য অ্যাকশন অফ প্লে দ্যাট শুড অকার উইদিন এ সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান। ইউনিটি অফ টাইমটা হচ্ছে এমন টাইপের যেটা তোমার, অর্থাৎ সান এই যে বললো যে এই সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান, অর্থাৎ সূর্য কি উঠা থেকে শুরু করে অস্ত পর্যন্ত যে সময়টা, অর্থাৎ 24 আওয়ার্সের কথা এখানে মূলত বলেছে, যে এর মধ্যে তোমাকে কি করতে হবে, নাটকটা শেষ করতে হবে। এটাই হচ্ছে কি ইউনিটি অফ টাইম। দ্য অ্যাকশন মাস্ট বি ফিনিশড ইট নট মোর দ্যান 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যেই এটাকে শেষ করা উচিত, তার বেশি না নেওয়াই ভালো। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, দ্য স্পেকটেটর্স উইল নট বিলিভ দ্য রিয়েলিটি অফ অ্যান অ্যাকশন ইফ দ্য 3 আওয়ার্স ড্রামা ইজ কম্প্রেসড ফর সেভারাল ডেজ। অ্যারিস্টটলের মতে তিনি বলেন যে যদি একটা নাটক একদিনের বেশি হয়, অর্থাৎ 2-3 দিন চলে যায়, কিংবা 24 আওয়ার্সের বেশি হয়, তাহলে স্পেকটেটর যারা থাকবে তারা বুঝে যাবে যে এটা একটা কাল্পনিক বা হচ্ছে কি কোনো রাইটারের এটা হচ্ছে নিজস্বভাবে বা পয়েটের নিজস্বভাবে রচিত কিছু। তো তাকে হচ্ছে এই যে স্পেকটেটরকে রিয়েলিটিটা বুঝাতে হলে যেটা করতে হবে 24 আওয়ার্সের মধ্যেই একটা নাটককে শেষ করতে হবে। If the spectators cannot believe the action, the tragedy will fail to arouse pity and fear. এখন যেটা প্রশ্ন যে স্পেকটেটরের বিলিভ, অর্থাৎ যে এটা যে রিয়েলিটির সাথে যে রিলেটেড, এটার বিলিভ করা বা না করার সাথে কেন এটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তার মেইন কারণ হচ্ছে যদি স্পেকটেটর যারা থাকে যে নাটকটা দেখে তারা যদি এটাকে না বুঝে যে এটা হচ্ছে রিয়েলিটির সাথে রিলেটেড, তাহলে তাদের মধ্যে যে পিটি ফেয়ারটা কাজ করবে সেটা আসবে না। যেমন আমরা ইডিপাস রেক্স পড়েছি, তো ইডিপাস রেক্সের মধ্যে যদি এরকম হতো যেটা 24 আওয়ার্সের মধ্যে না শেষ হতো বা এটা এরকম রিয়েলিটির সাথে রিলেটেড না হতো, তাহলে এই যে ইডিপাসের যেই শেষ পর্যন্ত হচ্ছে একটা ডাউনফল হয়, তাতে আমাদের মধ্যে যেই একটা পিটি ফেয়ারনেস সেটা আসতো না। তো এখানে মূলত এটাই বলেছে যে প্রত্যেকটা ট্র্যাজেডির ক্ষেত্রে জিনিসটা মেনটেন করা উচিত। কেন?
এতে করে যেটা হবে যে স্পেকটেটরের মধ্যে পিটি এবং ফেয়ার আসবে। যদি স্পেকটেটর একটা ট্র্যাজেডি দেখার পর তার মধ্যে পিটি ফেয়ার না আসে, তাহলে সেই ট্র্যাজেডিটা কখনোই বেস্ট ট্র্যাজেডি হবে না। এখন আমরা আলোচনা করব ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস ইজ দ্য থার্ড ইউনিটি অফ ড্রামা। অর্থাৎ ইউনিটি অফ ড্রামার 3 নাম্বার হচ্ছে ইউনিটি অফ প্লেস। ইট মিনস দ্য অ্যাকশন অফ ড্রামা শুড প্লে ইন এ সিঙ্গেল প্লেস। অর্থাৎ এর মানে এটা যে নাটকের যে অ্যাকশন থাকবে সেটা একক জায়গায় একক নাটকে থাকা উচিত। অর্থাৎ একটা সিঙ্গেল প্লেস থাকতে হবে, বিভিন্ন ডিফারেন্ট প্লেসে ট্র্যাজেডিটা সম্পূর্ণ করা যাবে না। ট্র্যাজেডি শুড নট শো মোর দ্যান ওয়ান টাইম। অর্থাৎ একটা সময় ছাড়া ডিফারেন্ট সময়টাকে দেখানো যাবে না। যেমন এটা তারা যেটা বুঝিয়েছে, আগে তো নাটকগুলো হচ্ছে মঞ্চস্থিত করা হতো, এখন যেমন আমরা টেলিভিশনে দেখি ঠিক তেমন নয়। যেহেতু এগুলো মঞ্চে উপস্থাপন করা হতো, তাই একটা মঞ্চের বেশি যদি ডিফারেন্ট মঞ্চে করা হয়, সেক্ষেত্রে কী হবে, দর্শকের যেই মনোযোগের কথাটা বলা হয়েছে, যে পিটি ফেয়ারনেসের কথা বলা হয়েছে, সেটা আসবে না। ট্র্যাজেডি ইজ বাউন্ড উইথ দ্য কনসেপশন অফ দ্য ইউনিটি অফ দ্য প্লেস। অর্থাৎ ট্র্যাজেডি যেই স্থানটা থাকবে সেই স্থানের হচ্ছে একটা ইউনিটি থাকতে হবে। Epic may narrate actions taking place at several places, but in a tragedy action cannot be represented in several places. এখানে আবার এপিকের কথা বলা হয়েছে যে এপিকের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন স্থানে সেটা সংগঠিত হতে পারে, কিন্তু ট্র্যাজেডি বিভিন্ন স্থানে উপস্থাপন বা সংগঠিত করা যায় না। এটা তারা যেটা বুঝিয়েছে, যেমন এপিকের ক্ষেত্রে এপিকটা হচ্ছে কি, যেমন হোমারের ইলিয়াড, এটা যখন হোমার পড়তেন তখন হচ্ছে বিভিন্ন জায়গায় বসে পড়তেন। বসে পড়লে যেটা হবে যে আজকে এখানে বসে পড়ছেন, অর্থাৎ যারা তার সামনে অডিয়েন্স থাকে তাদেরকে হচ্ছে শোনাচ্ছেন তার লেখনীগুলো, তার অ্যাপিকটা। ঠিক তা এরকমটা ট্র্যাজেডির ক্ষেত্রে করা যায় না। এখানে ওটাই বলেছে যে ট্র্যাজেডি হচ্ছে যেহেতু এটা মঞ্চে এটাকে উপস্থাপন করা হয়, তাই হচ্ছে এটা একটা স্থান ছাড়া ডিফারেন্ট স্থানে করা সম্ভব না, বা হচ্ছে করা উচিত না। কারণ এভাবে করলে কি হবে, ট্র্যাজেডির যে একটা ধারাবাহিকতা বা একটা বেস্ট ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য, সেটা থেকে এটা বিচ্যুত হয়ে যায়। From the above writing, it is clear to us that these three unities are essential parts of tragedy according to the law of theatre. উপরোক্ত যে আলোচনা বা উপরোক্ত যে লেখাগুলো আমরা তখন দেখলাম, সেটা হচ্ছে আমাদের কাছে স্পষ্ট যে এই 3টা ইউনিটি কি থিয়েটারের আইন অনুসারে ট্র্যাজেডির একটা অপরিহার্য অংশ। অর্থাৎ একটা থিয়েটারে ঠিক কোন ধরনের ট্র্যাজেডিগুলো বেস্ট ট্র্যাজেডি হিসেবে সিলেক্ট করা হবে, ঠিক সেই অনুসারে কি এই অংশগুলো কি ট্র্যাজেডির মধ্যে থাকা অপরিহার্য। অ্যারিস্টটল মেনশন দেয়ার ফর্মেটিভ ইউনিটিস বাই কনসিডারিং অ্যাট দ্য টাইম অফ হিজ ওন। অ্যারিস্টটল কী করেছে, নিজের সময়ের বিবেচনা করে তাদের গঠনমূলক যেই ইউনিটিগুলোর কথা রয়েছে সেগুলো তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি তার সময়ের যেই ট্র্যাজেডিগুলো ছিল সেই সময়ের ট্র্যাজেডির কথা বিবেচনা করেই মূলত এই ইউনিটিগুলো তিনি উল্লেখ করেছেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।